রাজ্য সরকারের প্রচুর পরীক্ষা, এবং রাজ্য সরকারের পরীক্ষায় কিন্তু তোমার জিকের খুব মানে ইম্পর্টেন্ট, খুব বেশি মানে বেশি কিন্তু জিকের থেকেই আসে। তা রাজ্য সরকারের পরীক্ষা বলো, এটা তোমরা পিএসসির ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো, বুঝলে? পিএসসির ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো। চলো, আচ্ছা সবাই একবার একটু ওকে বলো, তাহলে আমি শুরু করি, কেমন? সবাই একবার একটু ওকে বলো, কেমন? সবাই একবার একটু ওকে বলো। চলো আমার ক্যামেরা অন করে দিন, নাহলে তোমাদের নেট খাবে প্রচুর, কেমন? চলো, 10 জন আছে, চলো নাম্বার গুড, চলো চলো, এটাই অন করা হয়নি, ঠিক আছে? চলো, আর তোমার যারা মেসেজ করবে মেসেজ করে দেবে, কেমন? চলো এবার শুরু করি। দেখো, আমাদের রুটিন হলো সোম, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি তোমার হচ্ছে সন্ধে 6টা 10 থেকে তোমার হচ্ছে 7টা 40-45 অবধি ক্লাস, 1.5 ঘন্টা ক্লাস হবে, বুঝতে পেরেছো? এটা হলো তোমার ডাব্লিউবিপিএসসি যাও বলো না কেন, প্রচুর পরীক্ষা এখন, জানো তোমরা নিশ্চয়ই, ফাউন্ডেশন ব্যাচ। তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা জিকে হবে, আর্টসের জিকে। সাবজেক্ট কী কী হবে? ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজি, ইকোনমিক্স। আমি জিওগ্রাফি দিয়ে শুরু করলাম, এরপরে ধরো স্ট্যাটিক জিকে করবো। জিওগ্রাফি তোমাদের আমি 1.5 মাসের মধ্যে 45টা ক্লাস, আমি 1 মাসে তোমাদের হচ্ছে 20টা মতো ক্লাস পাবো। 20টা না, তোমাদের হচ্ছে 1 মাসে 5টা, মানে হ্যাঁ 20টা, ওই ধরো 2 মাস মতো লাগবে, যেহেতু বড় ব্যাচ 60 ঘন্টার ক্লাস, ওই 2 মাসের মধ্যে শেষ করবো, এক্সট্রা ক্লাস মাঝে মাঝে দিয়ে। এবার টানা ক্লাস হবে, তারপরে তোমাদের এই পরপর একটা সাবজেক্ট শেষ হবে আর একটা শুরু হবে, কেমন? তা চলো, আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন মানে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ঠিক না, প্রথম ক্লাস আমি একটু স্লো করবো, বাট তারপর থেকে কিন্তু আমি প্রথম 3টে ক্লাস তোমরা ডেমো হিসাবে পাবে, আর এই ক্লাসটা আবার ইউটিউবে ডেমো হিসাবে যাবে। তারপরে আর কি, তারপর থেকে আর যারা পেইডে নেবে তারাই। তা যেহেতু এখন ডেমো চলছে, যারা অ্যাডমিশন নিতে চাও মাত্র 599 টাকায় পেমেন্ট করতে পারবে। ক্লাস হবে গুগল মিটে, আমি এই ব্যাচে 30 জনের বেশি নিই না, বুঝলে? তারপরে 999 হয়ে যাবে। তা ক্লাস হবে গুগল মিটে, আর রেকর্ডিং ক্লাস দেখতে পারবে, আমাদের অ্যাপ আছে হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা www.historyinsight.in এই ওয়েবসাইটে, বুঝতে পেরেছো? historyinsight.in এই ওয়েবসাইট, বা এইগুলোই। আর ক্লাস নোট যারা পেইড ব্যাচে, তাদের অ্যাপের মধ্যেও নোটস থাকবে সাজানো, প্রত্যেকটা ক্লাসের নিচে অ্যাপ থাকবে, তোমরা নোট নিজেরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারবে। এবং তোমাদের জন্য সারা জীবন রাখার জন্য নোটসের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল করে দেওয়া হবে, যেখান থেকে নোট যখন খুশি ডাউনলোড করতে পারবে, কেমন? তো যারা অ্যাডমিশন নিতে চাও 9476429107 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কেমন? তাহলে চলো শুরু করি। শুরু করি তাহলে সবাই রেডি? দেখো, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, আর এখানে ইন্ডিয়ান লোকেশন ম্যাপ। দেখো, এই ওয়ার্ল্ডের ঠিক এই জায়গাটাতে আছে আমাদের সবার প্রিয় মাতৃভূমি, আমাদের মাদারল্যান্ড যাই বলি না কেন, হোমল্যান্ড, মাদারল্যান্ড যাই বলি না কেন, ইন্ডিয়া, তাই তো? আমরা সবাই গর্বিত ভারতীয়। তা আমাদের ভারতের অবস্থান হলো এই জায়গাটাতে। আচ্ছা, তুমি ভূগোল ভুলে যাও, এইটুক তো জানো। ধরো কোনো একজন ব্যক্তি যদি এরকম লম্বা হয়ে দাঁড়ায়, ধরো এরকম দাঁড়ালো কোনো একটা ব্যক্তি, এইভাবে দাঁড়ালো, এটা তার পা, খুব বিশ্রী আমি আঁকছি, ক্ষমা করে দেবে। সেই ব্যক্তিটার হাতটা এইভাবে লম্বা করে দিয়েছে,
এইভাবে লম্বা করে দিয়েছে, তাহলে কি তার মাথা হবে কি নর্থ, পা হবে সাউথ, ডান হাত হবে তোমার হচ্ছে ইস্ট, আর বাঁ হাত হবে ওয়েস্ট। সে যদি এইভাবে দাঁড়ায়, ধরো কোনো একজন ব্যক্তি, আমার এখন ক্যামেরা অন হবে কিনা জানি না, বুঝতে পারছি না, অন হবে না মনে হচ্ছে, দাঁড়াও আমি এখানে, এই যে অন হবে। ধরো আমি একজন ব্যক্তি, এই যে আমি একজন ব্যক্তি, আমি এইভাবে দাঁড়িয়ে আছি, বুঝলে, এরকম উঠে যদি আমি দাঁড়াই, আমার এই যে মাথা নর্থ, এই যে ডান হাত এটা হলো ইস্ট, আর এই যে বাঁ হাত এটা হলো ওয়েস্ট, আর আমার পা সাউথ। বুঝে গেলে? তাহলে কি ওপরে কি আসছে তোমার, নর্থ মানে তোমার কি উত্তর, তাই তো, আর সাউথ মানে দক্ষিণ, ইস্ট মানে পূর্ব, আর ওয়েস্ট মানে পশ্চিম। তাহলে আমাদের ভারত কোন দিকে আছে? ভারত কোন দিকে আছে তোমার? ভারত কোন দিকে আছে তোমার? আমি যদি ভারতটাকে এইভাবে ভাগ করি, ভারত এই যে মাঝখান থেকে একটা ইয়ে করলাম, ভারত কোন দিকে আছে তোমার? ভারত আছে আমাদের ইস্টে, তাই তো। এটা হলো পৃথিবীর ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা হলো সাউথ, বুঝলে? তাহলে আমাদের ভারত কোথায় আছে পৃথিবীর তোমার? ইস্টে আছে। এবং কোন গোলার্ধে আছে? পৃথিবীকে যদি এ কাটো তাহলে কি উত্তর গোলার্ধে অথবা উত্তর পূর্ব গোলার্ধে। দেখো এইটা ইস্ট আর এটা উত্তর, তাহলে কি এই দিকটা উত্তর পূর্ব, এটা উত্তর পূর্ব, এটা উত্তর পূর্ব, তাই তো। এটা কি উত্তর দক্ষিণ পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, কারণ এই দেখো ইকুয়েটার এর নিচে। এটা কি তোমার? এটা কি তোমার দক্ষিণ পশ্চিম, এটা হলো দক্ষিণ পশ্চিম, আর এটা কি হলো তোমার দক্ষিণ, এটা হলো দক্ষিণ এটা না আমি ভুলভাল বলছি, হ্যাঁ না এটা হলো তোমার উত্তর পশ্চিম, সরি এটা হলো উত্তর পশ্চিম, তাই তো। তাহলে আমাদের ভারত কোথায় আছে? ভারত আছে তোমার উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর দিকে। এটুকু বোঝা গেল। এখন আমাদের রঞ্জিত রেলে চাকরি পেল, চাকরি পেয়ে ও কী করলো? ও ঘুরতে গেল। কোথায় ঘুরতে গেল? ও ঘুরতে গেল ধরো কোথায় গেল, কোথায় ও গেল ধরো নর্থ আমেরিকার, এই যে নর্থ আমেরিকার কোথাও একটা গেল, বুঝলে। তা সে জীবনে ভারতের নাম শোনে, দেখো ভারতের নাম শোনেনি এমন লোক পৃথিবীতে নেই, কারণ আমেরিকার সব বড় বড় কোম্পানির সিও আমাদের ভারতীয়রাই হয়, বুঝলে। এটা আমাদের গর্বের থেকে আমি মনে করি লজ্জার। কেন? এরা এই মেধাগুলো যদি ভারতে থাকতো তাহলে আমাদের ভারত আরও উন্নত হতো, সে আলাদা বিষয়। তা সাপোজ ধরো সেই ব্যক্তি ভারত জানে না, তা আমাদের রঞ্জিত বলবে আমার বাড়ি বর্ধমান, আমি রেলে চাকরি করি, এখন আমি উত্তরপ্রদেশে প্রায়, তুমি কোথায় থাকো রঞ্জিত এখন? গাজিয়াবাদে নাকি না ফিরোজাবাদে? আর রঞ্জিত এখন ফিরোজাবাদে থাকো, রেলে চাকরি করে, এখন উচ্চপ্রদেশের জন্য খাটছে, তার জন্য পড়ে। তো আমি ফিরোজাবাদে থাকি। ও জীবনে বাবার জন্মে ফিরোজাবাদ না ফিরোজ কারোর নামই শুনেনি। ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ প্রতিষ্ঠা করেন, ইতিহাসে আমি তোমাদের পড়াবো। ও ফিরোজাবাদের নাম শোনেনি। তাহলে রঞ্জিত তাকে কি বলবে? আমার দেশ এত ডিগ্রি লঙ্গিটিউডে, এতটা বা অক্ষাংশ বা এত দ্রাঘিমাংশে আমার দেশ অবস্থিত। তাহলে সে বুঝতে পারবে যে না ভারতটা কোথায় এক্সাক্ট। আর যদি ও বলতে যায় যে আমার ফিরোজাবাদ বা আমার বর্ধমান, এরও কিন্তু লঙ্গিটিউড ল্যাটিটিউড বের করা যায়, অতটা লাগে না, তোমার ভারত জানলেই হবে। রঞ্জিত কি করবে? ওইভাবে ওর ভারতের অবস্থান বলবে, তখন বুঝবে না তাহলে পূর্বের একটা দেশ আছে যেখানে একসময় ইউরোপিয়ানরা বাণিজ্য করতে গেছিল, বাণিজ্য করতে গিয়ে ওখানে শাসক শ্রেণী নিয়ে বসে থাকে, তারপর ভারতীয়রা 1947 সালে ওদেরকে মেরে দেশ থেকে বার করে, তাই তো। আচ্ছা সাউন্ড কি খুব কম যাচ্ছে নাকি? সাউন্ড কি খুব কম যাচ্ছে? বাবা এই তো বিশাল সাউন্ড রে ভাই। ভাই আমি চেক করলাম আমার ফোনে, ল্যাপটপে। তা রামকৃষ্ণ তুমি তাহলে ইয়ে করো, সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো আছে, আমি আমার ফোনে চেক করলাম, আমার এখানেও তো খোলা থাকে, একটু চেক করো, তোমার হয়তো সমস্যা আছে। ঠিক আছে, সবাই বলছে, সমস্যাই বলছে। এইবার তাহলে আমাদের রঞ্জিত কি করতে পারবো? ভারতের অবস্থানটা বোঝাবে, তাই তো। তা আমাদের এইবার আমরা ভারতের অবস্থান জানবো, ঠিক আছে। আচ্ছা ভারত কিভাবে তৈরি হয়? আচ্ছা তৈরি হওয়ার আগে আমরা ভারতের অবস্থানটা একটু জেনে নিই, তারপরে ভারত তৈরি হওয়ার কাহিনী জানবো। তাহলে এইবার চলো জানি, তা পৃথিবীর সাপেক্ষে ভারত অবস্থান করছে কোন দিকে? কোন দিক দেখালাম? উত্তর পূর্ব গোলার্ধে বা উত্তর পূর্ব দিকে, তাই তো। আমরা দেখেই নিলাম
আমরা দেখো দেখো ভূগোল কিন্তু সায়েন্স, তুমি যদি মনে করো আর্টসের সাবজেক্ট, দেখো সাবজেক্ট কোনোটাই মুখস্থ করতে, তুমি যদি বুঝে পড়ো না সব সাবজেক্ট সোজা, বুঝলে? তাহলে কি করবো আমরা? তাহলে আমরা করব পৃথিবীর সাপেক্ষে ভারতের অবস্থান কোথায়? পৃথিবীর সাপেক্ষে সাপেক্ষে ভারত অবস্থান করছে, ভারত অবস্থান করছে কোথায়? তোমার অবস্থান করছে উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব দিকে যাই বলো না কেন সমস্যা নেই, বা উত্তর গোলার্ধ বললেও হয়। সমগ্র পৃথিবীর আয়তনের 2.4% ক্ষেত্রফল ভারত দখল করে। ধরো আমি সমগ্র পৃথিবীটাকে 100 নিলাম, 100 ক্ষেত্রফল, তার 2.4% ক্ষেত্রফল ভারত অধিকার করে। ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, সে সম্পর্কে বলবো, বুঝতে পারছো? গর্বের সাথে বলো আমরা ভারতীয়। তাহলে কি সমগ্র কি তোমার সমগ্র পৃথিবীর 2.4% ক্ষেত্রফল ভারত অধিকার করে, বুঝতে পেরেছো? কে করছে? আমাদের প্রিয় মাতৃভূমি ভারত অধিকার করছে, বুঝতে পেরেছো? ভারত অধিকার করে, অধিকার করে। দেখো তোমাদের বেশিরভাগ নোট এরপর থেকে টাইপ করাই পাবে, বাট আমি আজকে যেহেতু প্রথম একদম শুরু করছি তাই আমি আজকে লেখাচ্ছি, কেমন? একটু লিখে দিচ্ছি, এরপরেও টাইপ করাই আছে। তা ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। আমাদের ভারত কি পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, বা আয়তনের বিচারে এইভাবে লেখো, আয়তনের বিচারে ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, বুঝতে পেরেছো? আয়তনের বিচারে ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। তাহলে কি জানতে ইচ্ছা করছে? তো প্রথমে কে আছে? কি জানতে ইচ্ছা করছে না? তা বলো তো প্রথমে কোন স্টেট আছে বা কোন কান্ট্রি আছে? বলো, কে বলতে পারবে? বলো, অনেকে আছে, বলো কে বলতে পারবে? রাশিয়া, ভেরি গুড রঞ্জিত। তারপরে কে আছে? কানাডা, বুঝতে পেরেছো? আমেরিকা, তারপর চীন, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর ভারত, তারপর আর্জেন্টিনা, কাজাখস্তান, আলজেরিয়া। তো চলো পৃথিবীর আমরা 10টা দেশের নাম আমরা লিখে নিই যারা আয়তনের দিক থেকে আছে। পৃথিবীর 7ম বৃহত্তম দেশ আমরা তো জানি ভারত, এটা মনে রাখবে। তো প্রথমে কে আছে তোমার? রাশিয়া। প্রথমে কে আছে তোমার? রাশিয়া, বুঝতে পেরেছো? প্রথমে আছে রাশিয়া, বুঝতে পেরেছো? তারপরে কে আছে তোমার? কানাডা। তারপরে কে আছে তোমার? কানাডা। তারপরে কে আছে তোমার? আমেরিকা। আমেরিকা, বুঝতে পেরেছো? আমেরিকা। তারপরে কে আছে তোমার? কে আছে আমেরিকার পরে? কে আছে আমেরিকার চিরশত্রু? কে বলো তো? চীন। চিরশত্রু না, কমিউনিস্ট কান্ট্রিগুলো এদের শত্রু হয় বেশিরভাগ। রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো না, পুতিনের সাথেও ইয়ে না, তা ঠিক আছে চীন, বুঝতে পেরেছো? চীন। তারপরে আছে কে তোমার? ব্রাজিল, 5 বার বিশ্বকাপ জিতেছে, মানে কি বলবো, ফুটবলের সম্রাট বলা যায়, ফুটবলের। তারপরে কে আছে তোমার? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, দেখো অস্ট্রেলিয়া 6 বার বিশ্বকাপ জিতলো, এইবার দিয়ে এটা 6 বার জিতলো। দেখো ব্রাজিল 5 বার, যদি আমরা যদি জিতে নিতাম তাহলে অস্ট্রেলিয়ার এই রেকর্ডটা ভাঙতো না, তাহলে আমরা একটা হতো, ব্রাজিলও 5 বার, অস্ট্রেলিয়া 5 বার, দেখো পরপর আছে, কিন্তু অস্ট্রেলিয়া আমাদের কাছ থেকে এবার নিয়ে নিল তোমার 23-এ। ও না, 4 বার ছিল, তাহলে 5 বার, 5 বার না 4 বার গো? অস্ট্রেলিয়া 5 বার না 6 বার না? হ্যাঁ হ্যাঁ, এই 23-এরটা দিয়ে না, 23-এরটা জিতলো তো 6 বার না? 6 বার। তো জাহেরটা কিছু হবে, আমি একটা লিঙ্ক করার চেষ্টা করছিলাম, কারণ ব্রাজিলও 5 বার বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া। তারপরে আছে কি আমাদের সবার প্রিয় ভারত, মানে অস্ট্রেলিয়া 7ম, আমাদের থেকে ও 21-এ কি করেছে, 23-এ কি করেছে, ওয়ার্ল্ড কাপটা কেড়ে নিয়েছে, তাহলে আমাদের থেকে একটু উপরে গেছে, তাই কি অস্ট্রেলিয়ার পরেই আমাদের কি আছে? ভারত আছে, বুঝতে পারো? ভারত হলো 7 নম্বরে,
কেমন? তারপরে কে আছে তোমার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, বুঝতে পেরেছো? আর্জেন্টিনা। তারপরে কে আছে তোমার? কাজাখস্তান। কাজাখস্তান, কাজাখস্তান। তারপরে কে আছে তোমার? আলজেরিয়া। দশমে কে আছে? আলজেরিয়া, বুঝতে পেরেছো? তারপরে আছে আলজেরিয়া। ক্লিয়ার হলো? তাহলে এই হলো ভারতের অবস্থান। দেখো, তোমরা যারা আমার কাছে এর আগে ইতিহাস পড়েছো, আমি তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম। সেটা কি তোমার? প্যানজিয়া আর প্যান্থালাসা। মনে পড়ছে? প্যানজিয়া প্যান্থালাসা বলেছিলাম। ছবি দেখবে, আমি ছবিটা আনবো ভেবেছিলাম, কিন্তু আমারই দোষ, সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দাঁড়াও, ছবিটা যদি পাই আমি গুগল থেকে এখনই অ্যাড করে দিচ্ছি। ওয়েট করো, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। প্যানজিয়া প্যান্থালাসা বলো তো রঞ্জিত, কি মনে আছে? পারবে রঞ্জিত বলতে? বা কেউ পারবে প্যানজিয়া? হ্যাঁ বলো কি। বুঝতে পেরেছো? স্থলভাগ কি তোমার? কি স্থলভাগ খাই না মাথায় দেই, কি করে বলো? স্থলভাগ কি? আমি স্থলভাগ বললে তো হবে না ভাই। দাঁড়াও, প্যানজিয়া, দাঁড়াও 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 একটু ওয়েট করো ভাই, আমার একটা জিনিস ওপেন হয়ে গেছে, এটা লাগবে না এতটা। দাঁড়াও, আমি এখনই তোমাকে ডাউনলোড করে ছবি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই ছবিটা আমি ভাবলাম দেবো, কিন্তু আমার সে আর মনে নেই, বুঝলে? সরি তার জন্য। এবার এই গায়ে আসে না কেন? ও এখানে তো আসবে না। হ্যাঁ ওটা শেখাচ্ছে, ওয়েট করো না, এখন বলো না, স্পয়লার দিও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ইয়ে করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এটা আমি এখন ওইটা দিয়েই ইয়ে করাবো। দেখো, এই যে পৃথিবীর যে অবস্থানটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই প্রথম যে অবস্থানটা, এইটা হলো বর্তমান অবস্থা। এই যে এইটা দেখতে পাচ্ছ, যেটা, এটা না, না এটা বর্তমান, হ্যাঁ এটা বর্তমান অবস্থা, প্রেজেন্ট ডে, দেখো লেখা আছে, বুঝলে? এটা হলো প্রেজেন্ট ডে, এখনকার যে অবস্থা, বর্তমান। কিন্তু পৃথিবীর বর্তমানে এরকম ছিল না। এটা হলো পৃথিবীর আদি রূপ। এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছ, এটা হলো পৃথিবীর আদি রূপ। দেখো, পৃথিবীর কি ছিল আমরা কি জানি? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ছোটবেলায় পড়ে পড়ে দুলে দুলে পড়তাম, মনে নেই? 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগ জল, এইভাবে পড়তাম। তাই ঠিক। তো যখন পৃথিবী প্রথম তোমার ফর্ম করে, প্রথমে একটা গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর আস্তে আস্তে তোমার কি হয়? ঠান্ডা হয়ে যায়। তারপর আবার কি হয়? স্থলভাগগুলো জমাট বাঁধতে থাকে। তা সমস্ত স্থলভাগ আগে একরকম ছিল, জানো তো? এখন তুমি যদি খণ্ডগুলোকে এক করে দেখবে, একটা একটার সাথে লেগে যাবে। দেখো, এই দেখো, নর্থ আমেরিকা এখানের সাথে দেখো যুক্ত হয়ে যাচ্ছে, দেখো ভেঙে যাচ্ছে। তা কি হয়? এই যে সমস্ত জলভাগ আর সমস্ত স্থলভাগ এক ওই জলভাগের মধ্যে, ধরো তুমি ভাবো না, ধরো একটা তুমি 1 বাটি জল নিয়েছো, জলের মধ্যে একটা বল ছেড়ে দিয়েছো, বা কোনো একটা কাগজ ফেলে দিয়েছো, কাগজটা ভাসছে জলের মধ্যে। তা এই স্থলভাগটা এরকম ছিল, বুঝতে পেরেছো? তা কি হয়? ওই স্থলভাগের তল নিচে একরকম স্রোত কার্যকারী হয়। সেটাকে কি বলা হয় তোমার? কি যেন একটা স্রোতের নাম মনে পড়ছে না আমার, লাগবেও না যদিও। তখন কি হয়? স্থলভাগগুলো ভাঙতে 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 দূরে সরে যেতে থাকে। তাই এই যে সমস্ত জলভাগকে একটা নামে ডাকা হতো, সেটাকে বলা হতো কি তোমার? রঞ্জিত বলো, সমস্ত জলভাগকে কি নামে ডাকা হতো বলো? প্যানথালাসা, প্যানথালাসা। আর সমস্ত স্থলভাগকে কি বলা হতো তোমার? প্যানজিয়া, বুঝতে পেরেছো? প্যানজিয়া। স্যার আমার না খুব গুলিয়ে যায়, এই প্যানথালাসা কোনটা, প্যানজিয়া কোনটা? বিশ্বাস করো ভাই, এটা আমার গোলাতো। তারপরে আমি একদিন ভেবে ভেবে একটা চিন্তা করলাম যে না, আমাকে এটা মনে রাখতে হবে। দেখো বানানটা তোমরা দেখো, প্যানথালাসার বানানটা কি বড়, একটা অক্ষর দেখো এর মধ্যে বেশি আছে, প্যানজিয়ার বানানটা ছোট, কি তাই তো? আচ্ছা, জল বেশি না স্থল বেশি আমাদের পৃথিবীতে? বা যখন তুমি আদি অবস্থায় যাও তখনও তো জলই বেশি ছিল। জল কত 71 পয়েন্ট সামথিং এরকম আসবে, আর পৃথিবীর 3 ভাগেরও কম, 29% এরকম স্থলভাগ। জলভাগ বেশি, তো দেখো বানানটাও বড়। দেখো প্যানথালাসার বানান, সমস্ত জলভাগ কি প্যানথালাসা বলছে, আর স্থলভাগ ছোট, এর বানান ছোট, কি তাই তো? এর বানানটাও ছোট, প্যানজিয়া স্থলভাগ। এই কনসেপ্ট মনে রাখবে, জীবনে ভুলবে না, বুঝতে পেরেছ? তারপরে কি হয়? ওর নিচে এরকম স্রোত কার্যকরী হতে থাকে।
তোমাদের যদি ইতিহাস পড়তে, আমি এখন বলে ইতিহাস ক্লাসে আমি এটা বলবো, প্রথমে মানুষের আবির্ভাব হয় কোথায় জানো? আফ্রিকার ইথিওপিয়াতে প্রথম যে মানুষ তোমার হচ্ছে আসে, প্রথম মানুষের তো 4টে ভাগ, অ্যাস্ট্রোলোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো স্যাপিয়েন্স। আমরা হলাম হোমো স্যাপিয়েন্স। আমি তোমাদের হচ্ছে ওটা ওই তো তোমাদের হচ্ছে ওই যে ট্যাক্সোনমির পাঠে করিয়ে দেবো, যারা আমার সায়েন্স ব্যাচে আছো তাদের আমি করিয়ে দেবো ওই হোমো হ্যাবিলিস হোমো স্যাপিয়েন্স কীভাবে আসছে, তোমার আমাদের সাথে গরিলার কী পার্থক্য আছে, ওটা আমার সায়েন্স ব্যাচে যেটা, ওটা এক সম্পূর্ণ আলাদা, এখানে বললে পুরো খিচুড়ি হয়ে যাবে, আমি বলবো না ওটা। তা কী হয়, প্রথম মানুষের আবির্ভাব হয় তোমার হচ্ছে আফ্রিকার ইথিওপিয়া নামক একটা জায়গাতে, যেটা একসময় ভারতের দক্ষিণ ভারতের খুব কাছে ছিল। দেখো এই যে ভারতের দক্ষিণ ভারত, আমরা যে ভারতটা দেখছি না, এই ভারত আগে ছিল না। ভারতের অবস্থান ছিল এই, দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হলো সেই ভারত, আমাদের দক্ষিণ ভারতের যে অবস্থানটা। ভারত দুটো পাতের সমন্বয়, এটা হলো ভারতীয় টেকটনিক পাত, আর হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের মুখোমুখি কলিশনে ভারত তৈরি হয়, এখন যে ভারতটা তুমি দেখছো। তা কী হয়, এইটা সব এখন যেখানে অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া, ফিজি, এই রাষ্ট্রগুলো, ওখানে এখন ভারত ছিল, এবং সেটা আফ্রিকার ইথিওপিয়ার খুব কাছে। তা কী হয়, ওই প্রথম মানুষের আবির্ভাব ঘটে তোমার ইথিওপিয়াতে, তারপর আস্তে আস্তে ওটা ভারতের দক্ষিণ ভারত। তোমার যদি বলা হয় ভারতে কোথায় প্রথম মানুষের আবির্ভাব ঘটে, সেটা হলো তোমার মহারাষ্ট্রের বৌরি বন্দরে প্রথম ভারতের। এবং ভারতে এই যে 4টে ভাগ বললাম না, সেটা হলো সেটা হলো তোমার হোমো হাবিলিস না, অ্যাস্ট্রোলোপিথেকাস, এটা হলো প্রথম রূপ, এইটার অস্তিত্ব ভারতে পাওয়া যায়নি। হোমো হাবিলিস থেকে ভারতের তোমার হচ্ছে মানে পাওয়া গেছে। দেখো এইগুলো, এই হিস্ট্রিগুলো, এইগুলো সম্পূর্ণ ধারণার উপরে লেখা, হয়তো ছিল এর পাইনি, যারা ঐতিহাসিকরা আছেন তারা পায়নি, হয়তো ছিল না, কিন্তু তোমার হোমো হাবিলিস, ওই হোমো হাবিলিস থেকে ভারতের নিদর্শন পাওয়া গেছে, সেটা হলো তোমার মহারাষ্ট্রের বৌরি বন্দরে। তারপরে হোমো হাবিলিস থেকে হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। আর প্রথম ভারতে আধুনিক মানুষের নিদর্শন পাওয়া যায়, সেটা হলো মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র, হাতনোড়া নামক একটা জায়গায় একটা মহিলার কঙ্কাল, 30 বছর বয়স্ক, তার নাম বিজ্ঞানীরা দিয়েছে লুসি। ওটা আমি ইতিহাসে আরও ভালোভাবে বলে দেবো, বুঝতে পেরেছো? এটা ইতিহাসের জিনিস না, ইতিহাস ভূগোল মিক্স টাইপের। তা ভারত পৃথিবী এরকম ছিল। তারপরে কি ওই যে স্রোতটা কার্যকারী হয়, কার্যকারী হতে হতে ওই খণ্ডগুলো এক একটা দূরে সরে যেতে থাকে। তারপরে কি হয়, এই নিচের থেকে আসে কে, তোমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর উপরে থাকে টেকটনিক পাত, ওই দুটো কি মুখোমুখি কলিশন বাদিয়ে এরকম কলিশনটা, আমি ক্যামেরা অন করছি, আমার ক্যামেরার দিকে একটু তাকাবে তোমরা, দাঁড়াও একটু ওয়েট করো। সামনের দিন থেকে রেকর্ডিং থাকবে, আজকে যারা রেকর্ডিং দেখবে তারা এই ভিডিওটা দেখতে পাবে না, আমি যেটা দেখাবো, কারণ আমি স্ক্রিন রেকর্ডার মারিনি আজকে। দেখতে পাচ্ছ? আর আমাকে দেখতে পাচ্ছ? দাঁড়াও, দেখতে পাচ্ছ? এই ধরো একটা পাত আসছে, একটা প্লেট আসছে, এইটা উপরে আছে, যেখানে এখানে হিমালয়, ওখানে আগে 33 সাগর ছিল, ও আসছে এসে কি করে, এরকম দুটোর মধ্যে কলিশন হয়, প্রেশার দেই। তখন কি করে, তো বলে যে না বাবু, আমি তো সরবো না, আমি তো আমার জায়গায় আছি, আমি তো আমার জায়গা থেকে নড়বো না, তুমি এসছো, তুমি উড়ে বসে আমার জায়গা দখল করবে। চাপ দেওয়ার ফলে কি হয়, এইভাবে উঠে যায়। দেখবে এই উঠে যাওয়ার পরে হিমালয় দাঁড়িয়ে যায়, বুঝলে? হিমালয় তো ওই জন্য এখনও অনেক তোমার সামুদ্রিক জীবাশ্মের পাওয়া যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে কি হয়, দেখবে ভারতের হিমালয়ের বেশি ঢাল ভারতের দিকে, তার নদীগুলো সব ভারতের দিকে এসছে, বুঝতে পেরেছো? এইভাবে দাঁড়িয়ে যায়। তারপরে কি হয়, তার নদীগুলো সব ভারতের দিকে চলে এসছে। এখন যে ভারতটা, তো এখন যেখানে ভারত, যেখানে হিমালয়, ওখানে আগে কী ছিল জানো? 33 সাগর, বুঝতে পেরেছো? 33 সাগর, 33 হিমালয়। আমি তোমাদের যখন ভূপ্রকৃতি পড়াবো 33 হিমালয় পড়াবো। তো এই হিমালয়তে এখনও না তোমার হলো ওই কি বলে সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়, এবং হিমালয় হলো নবিল ভঙ্গিল পর্বত। হিমালয়ের কিন্তু উচ্চতা এখনও বাড়ছে, আরাবল্লী বাড়ছে না, আমার আরাবল্লী প্রাচীন, ওর দিন শেষ, আর ওর এখন কি হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, কিন্তু হিমালয় কিন্তু নবীন, হিমালয় এখন উচ্চতা বাড়ছে, তার জন্য হিমালয় হলো নবিল ভঙ্গিল পর্বত। তাহলে আবার কি বুঝলাম, ভারত ভূখণ্ডটি ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মধ্যস্থিত একটি গৌণ পাতের উপর অবস্থিত, তাই তো? তাহলে আমাদের ভারতের অবস্থান কোথায়? তোমার ভারত ভূখণ্ডটি, ক্লাস ভালো লাগছে তো নাকি? ক্লাস ভালো লাগছে তো? ভূখণ্ডটি ভারতীয় টেকটনিক পাত, ভালো লাগছে তো ক্লাস? আর সবাই বলো, মোশারফ আছো নাকি? মোশারফ ভাই, পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের
অস্ট্রেলীয় পাতের অবস্থিত, পাতের মধ্যবর্তী বা মধ্যস্থিত একটি গৌণ পাতের উপর একটি গৌণ পাতের উপর অবস্থিত বলো ক্লিয়ার হলো কি হলো না? এই অবধি ক্লিয়ার হলো কি হলো না? জীবনে আর প্যানজিয়া প্যান্থালাসা ভুলবে? জীবনে আর ভুলবে প্যানজিয়া প্যান্থালাসা? আর ভুলবে জীবনে? সুধীন পাল, সুপ্রিয়া তো আমাদের আজকে অ্যাডমিশন নিয়েছো, সুপ্রিয়া পেইড বেসে আছো। সুপ্রিয়া ক্লাস ভালো লাগছে তো? আচ্ছা, টাকা জলে যায়নি তো নাকি? আচ্ছা, প্রপারলি হোক। এখন কি বুঝতে পারছো? আচ্ছা, তখন থেকে ভালো লেগেছে, তাহলে এখন আশা করাই ভালো লাগবে। কেমন? চলো, তাহলে আমরা বুঝলাম প্যানজিয়া আর প্যান্থালাসা এখন জীবনে ভুলবে না আর। জল বেশি, জলের বানান তাই বড় প্যান্থালাসা, আর স্থল ছোট, স্থলের বানান ছোট, এটা গেল। কেমন? চলো, এবার আমাদের ওই যেটা বললাম, রঞ্জিত যদি এবার বাইরে যে বলে আমার ভারত কোথায়, কারণ রঞ্জিতকে তো সেই লঙ্গিটিউড ল্যাটিটিউড দিয়ে বোঝাতে হবে না, সেটা বুঝবো। বুঝতে পেরেছো? আমরা এখন সেইটা নিয়ে বুঝবো। দেখো, ভারতের অবস্থান বুঝতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারে জানতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? ভারতের অবস্থান বুঝতে গেলে আমাদের কি করতে হবে? অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যাপারে জানতে হবে, তাই তো? তাহলে ভারতের অবস্থান বুঝতে হলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ব্যাপারে জানতে হবে। দ্রাঘিমাংশের ব্যাপারে বিষয়ে জানতে হবে, তাই তো? ব্যাপারে জানতে হবে। তাহলে কি পৃথিবী কোথায় অবস্থিত? পৃথিবীর এই যে মাঝখান থেকে যে এটা গেছে না, এটাকে বলা হয় ইকুয়েটর, বা কি বলা হয় এটাকে? ইকুয়েটর বা নিরক্ষরেখা, তাই তো? আর মাঝখান থেকে যেটা গেছে এটাকে বলা হয় তোমার কি বলো? দ্রাঘিমা রেখা। এটাকে কি বলা হয়? নিরক্ষরেখা। আচ্ছা, নিরক্ষর লোক, আমি কাউকে ছোট করছি না, কেউ মনে করবো, অনেক নিরক্ষর লোক আছে, তারা শিক্ষিত লোকের থেকে অনেক বেশি জ্ঞানী। নিরক্ষর বলতে সাধারণত তাদের অক্ষর জ্ঞান নেই, মূর্খ টাইপের। আমি কেউ খারাপভাবে নিও না প্লিজ, মানে শূন্য। তাহলে নিরক্ষরেখার মান কি হবে? শূন্য হবে। দ্রাঘিমা রেখারও শূন্য হয়, এই দেখো শূন্য, এই দেখো শূন্য। তাহলে এই দ্রাঘিমা রেখাও শূন্য হবে। বুঝতে পেরেছো? দ্রাঘিমা রেখা, এই লম্বা লম্বা এটাকে দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? পৃথিবী যদি বল নিরক্ষরেখার সাপেক্ষে, তাহলে পৃথিবী কি বলবো? নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমা রেখার সাপেক্ষে তোমার দক্ষিণ গোলার্ধে। আচ্ছা, এটা বলি আগে, পৃথিবীর নিরক্ষরেখা উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এবং মূল মধ্যরেখা যেটা তোমার হচ্ছে পৃথিবীর তোমার পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধকে ভাগ করেছে। তাহলে সেটা লিখে দিই। চলো, ধরো পৃথিবীটাকে, ধরো পৃথিবী এরকম একটা মিও অমরের কেক। আমাদের আগের দিন আমার এক কলিগের জন্মদিন ছিল, আমরা সবাই এসে কি করলাম? মাঝখান দিকে কেটে দিলাম। তাহলে পৃথিবীটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে না পৃথিবীটা? এরকম হয়ে যাবে না পৃথিবীটা? তাহলে পৃথিবীটা কি হবে? এরকম হয়ে যাবে, নর্থ আর সাউথ ভাগ হয়ে যাবে, তাহলে কি পৃথিবীকে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। তাহলে আমরা কি বলতে পারি? পৃথিবীকে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ
উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে, তাহলে আমরা কি বলতে পারি, যে রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে বিভক্ত তাকেও আমরা নিরক্ষরেখা বলি, বা এভাবে বলতে পারি পৃথিবীকে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। বুঝতে পেরেছ? আর মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা পৃথিবীকে কি ভাগ করেছে, তোমার পূর্ব গোলার্ধ লম্বালম্বি। ধরো এই যে পৃথিবী, ধরো এই যে পৃথিবী আছে, এই পৃথিবীটাকে আমি এবার এইভাবে ভাগ করে লম্বালম্বি কেটে দিলাম। তাহলে কি হলো, এরকম একটা ভাগ হলো, এরকম একটা ভাগ হলো, এরকম একটা ভাগ হয়ে গেল, তাই তো? তাহলে কি এই পাশ ছিল কি তোমার ওয়েস্ট, আর এটা হলো ইস্ট। তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ আর হলো তোমার হচ্ছে পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, তাই তো? তাহলে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধে বা পশ্চিম গোলার্ধে বা পূর্ব ও পশ্চিম গোলার্ধে তোমার ভাগ করেছে। পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। কি ঠিক তো? তাহলে আমরা মূল মধ্যরেখা জেনে গেলাম, তাই তো? মূল মধ্যরেখার নিরক্ষরেখা সম্পর্কে জেনে গেলাম। এদের সবারই মান কিন্তু, এরা যেখান থেকে তার মান কিন্তু 0, তাই তো? তাহলে নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়, কৌণিক দূরত্ব যেগুলো, তখন সেটি অক্ষাংশগত অবস্থান। বলি না পৃথিবী এত অক্ষাংশে অবস্থিত, যখন অক্ষাংশ বলবো তখন বিষয়টাকে আমরা নিরক্ষরেখার সাপেক্ষে ওকে বিচার করছি পৃথিবীটাকে। বুঝতে পারছো? তখন আমরা কার সাপেক্ষে বিচার করছি, তোমার নিরক্ষরেখার সাপেক্ষে তোমার পৃথিবীকে তখন আমরা বিচার করছি। বুঝতে পেরেছো? আর যখন বলো পৃথিবী, দাঁড়াও তো, সরি, আচ্ছা, আবার যখন পৃথিবীর তোমার যে কোন গোলার্ধে আছে সেটা, আচ্ছা, পৃথিবী যখন তোমার হচ্ছে পূর্বে না পশ্চিমে আছে, তখন সেটাকে আমরা কি বলবো, দ্রাঘিমাংশ। অর্থাৎ আমরা যখন দ্রাঘিমাংশে হিসাবে বিচার করব পৃথিবীকে বা অবস্থান নির্ণয় করব, তখন সেটা আমরা দ্রাঘিমা রেখার কোন দিকে আছে, পশ্চিমে আছে না পূর্বে আছে, সেইটা হিসাব করব। এইটুক মাথার মধ্যে ঢুকলো কি ঢুকলো না বলো? না ঢুকলে আবার বলবো। এইটা পেইড ব্যাস, এখানে কোনো ইউটিউবের মতো বাধা ধরা টাইম নেই যে আমাকে এই 1 ঘন্টার মধ্যে টপিক পড়িয়ে শেষ করতে হবে। এখানে আজকে যদি টাইম না হয় আমি কালকে পড়াবো আবার বেশি করে, কিন্তু এটা পেইড ব্যাস, এইভাবেই ক্লাস করানো হবে। বলো বুঝতে পেরেছো? আর যারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, এককালীন মাত্র 599 টাকা একবারই পেমেন্ট করতে হবে। মোট 250 ঘন্টার ব্যাস, 8 মাস ক্লাস চলবে। WBCS সহ যত পিএসসির পরীক্ষা আছে, আর্টসের জিকে, ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিক, ইকোনমিক্স, এই 5টা সাবজেক্টই করানো হবে। বলো ক্লিয়ার হলো কিনা? বলো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার তো? তাহলে আমরা কি বলতে পারি, নিরক্ষরেখার সাহায্যে উত্তর দক্ষিণ গোলার্ধে যদি কোনো অবস্থান নির্ণয় করা যায়, তখন সেটিকে অক্ষাংশগত অবস্থান বলবো। আর অক্ষাংশগত অবস্থান শেষে দক্ষিণ আর উত্তর বা দক্ষিণ লিখতে হবে। বুঝতে পেরেছো? এর এক্সাম্পল আমি পৃথিবী দিয়ে, আমাদের ভারত দিয়ে একটু পরে আমি বোঝাচ্ছি। আর কোন গোলার্ধে আছে সেটা বোঝাতো, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে, সেটাও কিন্তু নিরক্ষরেখা বোঝাই। তাহলে আমরা কি বলতে পারি, চলো দেখি, একটু লিখে দেখি। আচ্ছা, সুধীন বলে যে ছেলেটা আছো, তুমি তোমাদের পেইড ব্যাচে নাওনি, তা তুমি কি বুঝতে পারছো তো ভাই? ভালো লাগছে তো তোমার ক্লাস? সুধীন, ভালো লাগছে তো? কোনো সমস্যা নেই, বলো, তুমিও এখন ক্লাস করছো, তোমারও যদি কোনো সমস্যা থাকে তুমি নির্দ্বিধায় বলবে। কেমন ভাই, শুনতে পাচ্ছ তো আমার কথা? তাহলে কি বলবো আমরা, নিরক্ষরেখার সাহায্যে নিরক্ষরেখার, ভালো লাগছে, আচ্ছা আচ্ছা, তা যাক, সাহায্যে উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান
স্থানের, আমার কাছে নেই, স্থানের অবস্থান অবস্থান নির্ণয় করা যায় বা নির্ণয় করা হয়, নির্ণয় করা যায়, তখন সেটি অক্ষাংশগত অবস্থান। তখন সেটি অক্ষাংশগত অবস্থান, অক্ষাংশগত অবস্থান হবে বা অক্ষাংশগত অবস্থান বলে। অক্ষাংশগত অবস্থানের শেষে উত্তর আর দক্ষিণ লিখতে, এটা মনে রাখো, এইটা মনে রাখবে কিন্তু। অক্ষাংশগত অবস্থানের শেষে, অক্ষাংশগত অবস্থানের শেষে, অক্ষাংশগত অবস্থানের শেষে, অবস্থানের শেষে, অক্ষাংশগত অবস্থানের শেষে উত্তর বা দক্ষিণ লিখতে হয়। উত্তর বা দক্ষিণ লিখতে হয়, বুঝতে পেরেছো? লিখতে হয় মানে কোন গোলার্ধে আছে সেটি উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে। এই যে উত্তর দক্ষিণ কেন জানো? এটা যে কোন গোলার্ধে আছে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ অক্ষাংশগত অবস্থানের নিচে শেষে উত্তর না দক্ষিণ লিখতে, অর্থাৎ বোঝায় যে সেটা কোন গোলার্ধে আছে, বুঝতে পেরেছো? কোন গোলার্ধে, অর্থাৎ মানে অর্থাৎ কোন গোলার্ধে আছে, উত্তর না দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ কোন গোলার্ধে গোলার্ধে আছে, অর্থাৎ কোন গোলার্ধে আছে, উত্তর না দক্ষিণ গোলার্ধে, উত্তর না দক্ষিণ গোলার্ধে, বুঝতে পেরেছো? উত্তর না দক্ষিণ গোলার্ধে, বুঝতে পেরেছো? উত্তর না দক্ষিণ গোলার্ধে। বলো ক্লিয়ার? তো ক্লিয়ার হলো কিনা বল, বুঝতে পেরেছো? তাহলে এইবার কি, এবার হলো মূল মধ্যরেখা বা দ্বিরাঘিমা রেখা সম্পর্কে আমরা জানবো, তাই তো? তাহলে আবার মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, যেটা দেখলাম। এই যে মূল মধ্যরেখা কি, পূর্ব গোলার্ধ আর মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, এটা কিন্তু দ্রাঘিমা রেখাও বলা হয়। পৃথিবীকে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, এটা আমরা জানি। মূল মধ্যরেখা দিয়ে পূর্ব বা পশ্চিম গোলার্ধের কোন স্থান মানে অবস্থান করে সেটা নির্ণয় করা হয় এবং সেটিকে দ্রাঘিমাংশগত অবস্থা বলা হয়। সেটিকে কি বলা হয় তোমার? দ্রাঘিমাংশগত অবস্থা, বুঝতে পেরেছো? তাহলে কি, মূল মধ্যরেখা দিয়ে মূল মধ্যরেখা দিয়ে পূর্ব বা পশ্চিম গোলার্ধের কোন স্থানের অবস্থান নির্ণয় তখন সেটিকে নির্ণয় করা হয়, তখন সেটিকে দ্রাঘিমাংশগত অবস্থান বলে। তখন সেটিকে দ্রাঘিমাংশগত অবস্থা বলে। দ্রাঘিমাংশগত অবস্থান বলে, বুঝতে পেরেছো? দ্রাঘিমাংশগত অবস্থান বলে। বলো ক্লিয়ার হলো? তা দ্রাঘিমা, যেরকম আমরা কি এলাম, অক্ষাংশগত অবস্থানের পেছনে কি লিখেছিলাম? অক্ষাংশ কি করছে? পৃথিবীকে উত্তর আর দক্ষিণে ভাগ করে দিচ্ছে। তাহলে দ্রাঘিমাংশের নিচে কি লিখবো? দ্রাঘিমা রেখা কি করছে? পৃথিবীকে পূর্ব আর পশ্চিমে ভাগ করছে। তাহলে এই দ্রাঘিমাংশগত অবস্থানের শেষে পূর্ব বা পশ্চিম লিখতে হয়। মানে কোন গোলার্ধে আছে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে। এবার বুঝতে পেরেছো? তাহলে দ্রাঘিমাংশগত অবস্থানের শেষে পূর্ব বা পশ্চিম লিখতে হয়। পশ্চিম লিখতে হয়।
লিখতে হয়। বুঝতে পেরেছ? মানে কোন গোলার্ধে আছে, পূর্ব গোলার্ধে না তোমার হলো পশ্চিম গোলার্ধে। বুঝতে পেরেছো? মানে এটাকে তোমার কোন গোলার্ধে বুঝবে, এটা পূর্ব গোলার্ধে আছে না পশ্চিম গোলার্ধে আছে, সেইটা কে করে তোমার হচ্ছে এই হলো এই দ্রাঘিমাংশ কাজ করে। হলো এই অবধি বুঝতে পেরেছো? অর্থাৎ কোন গোলার্ধে আছে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে, অর্থাৎ কোন গোলার্ধে আছে, গোলার্ধে আছে পূর্ব না পশ্চিম, পূর্ব না পশ্চিম, পূর্ব না পশ্চিম, পশ্চিম। বলো ক্লিয়ার হলো কিনা, বলো এই অবধি। বলো 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 ক্লিয়ার কিনা। এইবার আমরা বুঝলাম যে আমাদের ভারত মানে এই এই দ্রাঘিমায় রেখা কি করে, নিরক্ষরেখা কি করে, সেই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেলাম, কি তাই তো? একটা বেসিক ধারণা পেয়ে গেলাম, কি পেলাম কিনা বলো? পেলাম। এবার আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা দেখো, এই যে ছবি টবি দেওয়া আছে, এই দ্রাঘিমার লম্বা লম্বা যেগুলো, এগুলো দ্রাঘিমা রেখা। অক্ষরেখাটা গেল না, আর এই যে লম্বা যেটা সেই গোল গোল এটা অক্ষরেখা, এই ছবিটা দেখে নেবে। আর অক্ষরেখা দ্রাঘিমা রেখা তো আমি লিখেছি, যেটা কি অক্ষরেখা কি, যে যা যে হলো পৃথিবীকে তোমার উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে ভাগ করে, সেটা হলো দ্রাঘিমা রেখা। কি করে তোমার পৃথিবীকে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করে, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এইটুকু লিখে রাখো, তোমাদের সংজ্ঞা কোথাও জানবে না, বেসিক জানলেই হবে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে, বিভক্ত করে, বিভক্ত করে। আর দ্রাঘিমা রেখা করে পৃথিবীকে পূর্ব আর পশ্চিমে ভাগ করে। পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে, পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে, গোলার্ধে বিভক্ত করে, বিভক্ত করে। বুঝতে পেরেছ? পৃথিবীকে পূর্ব আর পশ্চিম বিভক্ত দ্রাঘিমা রেখা। তাহলে আমরা মোটটা জেনে গেলাম, পৃথিবীর অবস্থান দেখলাম, ভারতের অবস্থান দেখলাম, ভারত কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে জানলাম, প্যানজিয়া প্যান্থালাসের সম্পর্কে জানলাম, আমরা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সম্পর্কে জানলাম, তাই তো? উত্তর গোলার্ধ কীভাবে লেখা হয় সব সম্পর্কে জানলাম। বলো এইটুক পড়েছো, এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমি তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, বলো, নাহলে কিন্তু আমি ভারতের অবস্থানটা তোমাদের খুব স্মুথলি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, বুঝলে? স্মুথলি কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছো? বলো। তার একটু দেখে নাও সবাই, যেটা দেখে নাও, আমি 2 মিনিট টাইম দিচ্ছি। আরে তোমাদের ক্লাস 2 বছর ব্যাসের মেয়াদ আছে, আমি বেশি হলে 3 বছর বাড়িয়ে দেবো আমি। বুঝতে পেরেছো? আমি 3 বছর বাড়িয়ে দেবো, বোঝো, টাইম যত লাগে তত দেবো। পড়ালেখা মানে এখান থেকে না বুঝে জন্য কেউ বাড়ি যাবে না, বুঝলে? আর তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমি যেহেতু ডেমো চালাবো, তোমার হচ্ছে শুক্রবার বুধবারে বৃহস্পতিবার অবধি ডেমো চলবে, তারপর থেকে আমি তোমাদের ডেমোটা অফ করে দেবো। তা তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও কেউ, তোমাদের একবারই জাস্ট 599 পেমেন্ট করতে হবে, কেমন? আর কোনো টাকা দেওয়া লাগবে না। বুঝতে পারছি? একবার জাস্ট একবার দেবে, 2 বছর তোমার ক্লাসগুলো থাকবে। 1 বছর তো রেকর্ডিং লাইভই হবে, 8 মাস থেকে 9 মাস মতো হবে, আর তারপরে তোমার হচ্ছে রেকর্ডিং থাকবে আরও 1 বছর, মানে 2 বছর মেয়াদ। তাই অ্যাডমিশনের জন্য আমার ফোন নাম্বার 9476429107, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কেমন? চলো তাহলে এবার দেখে নাও, পরেরটা দেখো, এটা দেখো, এটা দেখো। এরপরে নাহলে কিন্তু আমি বোঝাতে পারবো না। কোনো যদি কারোর যদি কোথাও গলত থাকে, শোনো, বিয়ে বাড়ি খেতে গিয়ে এবং ডাক্তারের কাছে এবং মাস্টারের কাছে কোনো লজ্জা করতে নেই, তাহলে কিন্তু তুমি ঠকবে। বুঝতে পেরেছো? বিয়ে বাড়ি খেতে, হ্যাঁ, যদি সে ধরো অনেক গরিব মানুষ আছে, তারা সেইভাবে করতে পারে, সেখানে তুমি যদি রাক্ষসের মতো গেলেও সেটা উচিত না, বাট যারা টাকা পয়সা আছে সেখানে যে খাবে, সমস্যা নেই। আর ডাক্তারের কাছে আর টিচারের কাছে যতবার বুঝবে না ততবার বলবে, নির্লজ্জের মতো। নির্লজ্জ হওয়া দরকার আছে আমাদের জীবনে, বুঝলে? বেশি সাই থাকা উচিত না। বলো ক্লিয়ার হলো কিনা?
তাহলে আমি এবার ভারতের অবস্থানটা বোঝাবো এবার। ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি আমার ভাই বোনেরা? ক্লিয়ার? চলো এবার ভারতের ক্ষেত্রে, ভারতকে আমরা কোথায় দেখেছিলাম? সাধারণ আমরা একটা বেসিক তো ধারণা নিয়েছিলাম যে ভারত কোথায়, পৃথিবীর তোমার উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত বা উত্তর দিকে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই তো? এখন তুমি উত্তর গোলার্ধে অনেক দেশ আছে, তোমার বাংলাদেশ আছে, ইন্দোনেশিয়া আছে, আমাদের চিরশত্রু পাকিস্তান আছে, চাইনিজ আছে, এরা আছে না? তুমি তো বললে তো ওদেরও তো বোঝায়, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে। তাহলে এবার কি করতে হবে আমাদেরকে? তোমার যে মেন অবস্থানটা জানতে হবে, তাই তো? মেন অবস্থানটা জানতে হবে ভারত। দেখো আবার আমি চলে যাচ্ছি কি ওয়ার্ল্ড ম্যাপে, আমি চলে যাচ্ছি এই যে ওয়ার্ল্ড ম্যাপ। দেখো এই যে মানটা দেখতে পাচ্ছ ইকুয়েটার, এর মান 0। এখানে লম্বা লম্বা বিভিন্ন কাল্পনিক রেখা কল্পনা করা হয়, এই কল্পনা এর মান 1 2 3 4 এইভাবে যেতে থাকে, বুঝলে? আবার এই যে দ্রাঘিমাংশ রেখার পাশ থেকে যে গেলে এরও আবার 1 2 এরকম মান করে করে মান হয়। তা তুমি যখন ভারত যদি ধরো এখান থেকে গেলে, তুমি আসলে ধরো ভারত এখানে আছে, এখান থেকে যদি রেখাটা টানো তাহলে এইটা হবে তোমার ভারতের অবস্থান, এখান থেকে শুরু হবে ভারত। এইটার মান কত জানো? 8 ডিগ্রি 44 মিনিট। এই 8 ডিগ্রি এরকম লেখা, 44 মিনিট মানে কি মাথায় তোমার একটা দাগ, এইটা বুঝতে পেরেছো? এখান থেকে ভারত এই অবধি গেছে। আর এই মাঝখানে আবার তোমার টপিক অফ ক্যান্সার আছে, মানে 23.5 ডিগ্রি নর্থ, সেটাকে টপিক অফ ক্যান্সার বলে বা কর্কট ক্রান্তি। আর হাফ মানে তোমার 23.5 ডিগ্রি হাফ সাউথ হলো তোমার কি হলো? তোমার মকর ক্রান্তি, বুঝতে পেরেছো? তা আমাদের মকর ক্রান্তি অত জেনে লাভ নেই, আমরা ভারত জানবো। তো এই মাঝখান দিয়ে আবার একটা 3.5 হাফ চলে গেছে ভারতের 8টা স্টেটের উপর দিয়ে তোমার কর্কট ক্রান্তি রেখা গেছে, আমি বলবো সে সম্পর্কে। তো এই যে মাথায় ভারত শেষ হয়েছে এখানটাতে, তাহলে আমি যদি এখানকার মানটা দেখি তাহলে আমি কি দেখবো? তোমার এখানকার মানটা কি দেখবো? তোমার 37 ডিগ্রি, অর্থাৎ ভারতের তোমার, আমি যদি একদম উত্তর প্রান্ত দেখি তাহলে কিন্তু তোমার 37 ডিগ্রি 6 মিনিট, বুঝতে পেরেছো? আচ্ছা এই যে 8 ডিগ্রি 44 মিনিট এটা ভারতের দক্ষিণ প্রান্ত, তাহলে আমি এখানে কি লিখবো? নর্থ না সাউথ, কোনটা লিখবো বলো তো? তোমরাই বলো, তোমাদের ক্লাস ভাই, তোমরা বলবে কি করে লিখবো আমি। 8 ডিগ্রি 44 মিনিট এটা নর্থ না সাউথ? ভারতের দক্ষিণ প্রান্ত 8 ডিগ্রি 44 মিনিট। যদি এখানে একটা কথা আছে তোমার, যদি আমি তোমার ওই মানে কি বলবো, এটা তো তোমার হচ্ছে কন্যাকুমারিকার অবস্থানটা বলছি, যদি তোমার হচ্ছে আর ওই যে ইন্দিরা পয়েন্ট যেটা, ওটা হলো 6 ডিগ্রি একটা সামথিং আসে, আমি এটা বলছি, ওটা একটু পরে বোঝাচ্ছি। আগে মূল ভূখণ্ডটা নিয়ে আমরা নাড়াচাড়া করি। এটাকে আমরা লিখবো কি তোমার নর্থ না সাউথ? এখানে কি নর্থ সাউথ লিখে দেবো? কারণ ভারতের দক্ষিণ প্রান্ত, কি সাউথ লিখবো না দক্ষিণ লিখবো বলো? পার্টিসিপেট করো তোমরা, কি লিখবো এখানে? এখানে আমরা লিখবো কি জানো? কি লিখবো বলো? এখানে আমরা নর্থ লিখবো। কেন লিখবো? রঞ্জিত কি ভুল বলো? হ্যাঁ তুমি বলতে পারো স্যার ভারতের দক্ষিণ প্রান্ত, কেন আপনি নর্থ লিখলেন? এই জন্য নর্থ লিখলাম, এই ভারত মোট কোথায় আছে? নর্থ বা উত্তর গোলার্ধে আছে না, তার জন্য ভারতের দক্ষিণ প্রান্ত 8 ডিগ্রি 44 মিনিট। কিন্তু তাও আমি ওকে অবস্থানের ক্ষেত্রে নর্থ, কারণ আমি এখন তখন পৃথিবীর সাপেক্ষে বলছি, ওকে আমি নর্থ লিখবো। আর উপরেও তোমার 37 ডিগ্রি 6 মিনিট বা 66 মিনিট এরকম একটা ইয়ে আছে মান, সেটার ক্ষেত্রেও আমরা কি লিখবো? তোমার নর্থই লিখবো। বলো এইটা বোঝা গেল কি গেল না? এটা ভারতের অক্ষাংশগত অবস্থান, তারপরে দ্রাঘিমাংশগত অবস্থান বোঝাবো। বলো বোঝা গেল কি গেল না? তাহলে আমরা কি করব? তোমার ভারতের অক্ষাংশ অবস্থান কি? তোমার 8 ডিগ্রি 44 মিনিট উত্তর, যেটা কন্যাকুমারিকা। কাশ্মীর সে কন্যাকুমারিকা গানটা মনে রাখবে। কাশ্মীরে কে আছে? ইন্দিরা কল, বুঝতে পেরেছো? কাশ্মীর সে কন্যাকুমারী, ওই গানটা মনে রাখবে। তাহলে উত্তরে কাশ্মীর ইন্দিরা কল, আর দক্ষিণে কে আছে? কন্যাকুমারিকা। এটার মূল ভূখণ্ড যদি বলে, মূল মাপ করবে, মূল ভূখণ্ড মূল স্থলভাগ যদি বলে তাহলে। আর যদি বলে শুধু বলে ভারতের দক্ষিণ প্রান্ত, তখন কিন্তু আর কন্যাকুমারিকা হবে না, তখন হবে তোমার ইন্দিরা পয়েন্ট। ওটা আমি বলবো একটু পরে, কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেবো। তা মূল ভূখণ্ডের দিকে 8 ডিগ্রি 44 মিনিট অবস্থান করছে, যেটা কন্যাকুমারিকা থেকে। আর নর্থে কত আছে? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, যেটা কাশ্মীর সীমা ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত। যেহেতু ভারত উত্তর গোলার্ধে, তাই অক্ষাংশগত অবস্থানের ক্ষেত্রেই উত্তর লেখা হয়। বলো ক্লিয়ার হলো কি হলো না? এবার হলো ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান। চলো আবার আমরা ওই ওয়ার্ল্ড ম্যাপটাতে চলে যাই, তাই তো? একটাই তো সেই সবেদন নীলমণি নিয়ে এসেছি,
আমার আরও কিছু ম্যাপ নিয়ে আসানো উচিত ছিল, সরি। দেখো এই যে এখান থেকেও 0 শুরু হচ্ছে, এই যে এটা দ্রাঘিমা রেখা বলেছি আমি তোমাদের, এখান থেকেও 1 2 করে করে বাড়ে। তো ভারতের এই যে অবস্থানটা গুজরাটের কচ্ছ, বুঝতে পেরেছো, বা গুজরাটের তোমার হচ্ছে হ্যাঁ কচ্ছ থেকে অরুণাচল প্রদেশের কিভিতু অবধি, ওর গুজরাটের কচ্ছ হলো ভারতের সব থেকে পশ্চিম প্রান্ত, এখান থেকে ভারত শুরু হচ্ছে, তারপর আরব সাগর ওই পাশে আছে, ওর দিকে লিখে লাভ নেই। এখান থেকে টেনে যদি আমি এই অবধি যাই, মানটাকে আমি কি দেখতে পারবো তোমার 67, দেখে এখান থেকে যাচ্ছে, এখান থেকে 1 2 করতে করতে যাচ্ছে, এখানে দেখবো আমি কি 67 ডিগ্রি, কত দেখবো তোমার 67 ডিগ্রি তোমার কি 7 মিনিট, 67 ডিগ্রি 7 মিনিট দেখবো। তারপর ভারত এখান থেকে শুরু হয়ে সোজা চলে গেছে এই অরুণাচল প্রদেশের কিভূতি অবধি, এখান থেকে আবার এই অবধি আমরা টেনে দেখব। এখানে মানটা কত দেখবো তোমার, এখানে মানটা দেখবো 97 ডিগ্রি 25 মিনিট, তাই তো 97 ডিগ্রি তোমার কত 25 মিনিট, এইটা দেখব। এবার বিষয় হলো এখানে আমরা কি লিখবো, দেখো এইটা তো ভারতের, এই যে তোমার এটা তো ভারতের কি পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্ত কি গুজরাটের কচ্ছ, যার মান 37 ডিগ্রি 67 ডিগ্রি 7 মিনিট। এবার কথা হলো এখানে আমি ওয়েস্ট লিখবো না ইস্ট লিখবো, পশ্চিম লিখবো না পূর্ব লিখবো, কোনটা লিখবো বলো, কোনটা লিখবো আমরা বলো, তোমাদের ক্লাস বলো কোনটা লিখবো, এখানে আমি কোনটা লিখবো বলো, ইস্ট। কেন ইস্ট লিখবো, ভেরি গুড, পৃথিবীর অবস্থানে এটা ভারতের সাপেক্ষে পশ্চিম হলেও আমরা পৃথিবীর সাপেক্ষে যখন দেখছি আমরা কি লিখব, ইস্ট লিখব, ভারতের পশ্চিমতম স্থান। ঠিক তেমনই এটাও ভারতের পূর্বতম স্থান, এখানে ইস্ট লিখে দেবো। ক্লিয়ার হলো? তাহলে চলো এবার আমরা কি দেখলাম তোমার, তাহলে কি তোমার কি দেখলাম, এটা হলো এই যে ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান, মূল ভূখণ্ডের পূর্বে 97 ডিগ্রি 25 মিনিটের 17 হয়ে গেছে, সরি 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, যেটা অরুণাচল প্রদেশের তোমার হলো কিভিতু থেকে, বা অরুণাচল প্রদেশ বললেই হবে। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল বলো তো, নেফা, নেফা নর্থ ইস্টার্ন ফ্রন্টাইনার এজেন্সি। আমি পলিটির সময় নেফার কাহিনী বলবো তোমাদের, কেমন এখন বলতে গেলে প্রচুর ইয়ে হয়ে যাবে তোমার। এবং থেকে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব ইস্ট, যেটা গুজরাটের কচ্ছের রন পড়াবো তোমাদের আমি পর্যন্ত বিস্তৃত। মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত পূর্ব গোলার্ধে তাই অবস্থিত, তাই দ্রাঘিমাংশগত অবস্থানের ক্ষেত্রে পূর্ব বা ইস্ট লেখা হয়। বলো বুঝতে পারলে কি পারলে না বলো, বলো ক্লিয়ার তো? অক্ষাংশগত অবস্থানকে তোমার ল্যাটিটিউড বলা হয়, আর দ্রাঘিমাংশগত অবস্থানকে লঙ্গিটিউড বলা হয়। ইংলিশ টার্মগুলো জেনে রাখো, কারণ এ লাগে, বুঝতে পেরেছো? তাহলে কি ল্যাটিটিউড হবে 37 ডিগ্রি 6 নর্থ ইন্দিরা কল থেকে তোমার 8 ডিগ্রি 44 নর্থ, যেটা তোমার কি হবে, কি হবে কাশ্মীর অবধি, বুঝতে পেরেছো? ইন্দিরা কল। আর 8 ডিগ্রি 44 মিনিট তোমার হচ্ছে কন্যাকুমারিকা, বুঝতে পেরেছো? আর লঙ্গিটিউড কি 97 ডিগ্রি 97 ডিগ্রি 25 মিনিট অরুণাচল প্রদেশ থেকে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট কচ্ছ রিজন। ক্লিয়ার হলো? তাহলে ইংলিশ লিখে দেবো না ওই লেখাই আছে, দেখো ওই জায়গায় লেখাই আছে। তাহলে কি এই জায়গায় যা বললাম সব লেখা আছে। বলো ক্লাস বুঝতে পারলে কি পারলে না বলো, ক্লাস বুঝতে পারলে কি পারলে না? চলো এই এবার বুঝতে পেরেছো? কোনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ও ঠিক করে দিচ্ছি আমি। 6 মিনিট মাথায় ইয়ে পড়েনি, ফুটকুলি পড়েনি। ক্লিয়ার হলো? বলো
তাহলে ক্লিয়ার? আচ্ছা, এই যে কর্কট ক্রান্তি রেখা, এটা আমাদের কি ভারতের মাঝখান দিয়ে যায়নি, মাঝখান দিয়ে না গেলেও ওই মাঝখান দিয়ে না, ঠিক এই অবধি দিয়ে গেছে এই যে কর্কট ক্রান্তি। আচ্ছা চলো, এই অবধি দিয়ে গেছে, এখান থেকে গেছে এই যে কর্কট, মাঝখান দিয়েই গেছে বলতে পারো, এই যে মাঝখান দিয়েই গেছে। শোনো, আমি এই যে ভূপ্রকৃতিতে তোমার এই যে হিমালয় ফরমেশন এগুলো ভূপ্রকৃতিতে বলবো, এখানে বললে ইয়ে যাবে, কেমন? ভূপ্রকৃতি এই এর পরেই ভূপ্রকৃতি পড়াবো। ভূপ্রকৃতি আমি পুরো ফরমেশনটা বলে দেবো। এই যে এই দিকে এখান থেকে গেছে, এই দেখো কর্কট। এবার কোশ্চেন আছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টা স্টেটের উপর দিয়ে গেছে গো? পৃথিবীর উত্তর গোলার্ধে 3.5 ডিগ্রি অক্ষরেখা এবং পূর্ব পশ্চিম বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা হলো কর্কট ক্রান্তি রেখা। ভারতের 8টি স্টেটের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, যেটা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, তাই তো? এবার বিষয় হলো এই যে কর্কট ক্রান্তির এই যে মাঝখান, এইটা তো ইকুয়েটার, এখান থেকে কর্কট ক্রান্তি এই যে এইভাবে গেছে যেটা। এবার বিষয় হলো এই স্টেটগুলো মনে থাকে না স্যার, কি করে পড়বো? সূত্র লাগবে কি, তাই তো? সূত্র তো লাগবে, একটা সূত্র লেখো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, তাই তো? কি সূত্রটা কি? কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। এখন অন্য কিছু আবার ভেবো না, বুঝলে? মিত্র গামছা পরা ছাড়লো। কর্কট মানে কর্কট ক্রান্তি রেখা। মি মানে কি? মিজোরাম। রফালা মানে কি? ত্রিপুরা, আমি এই ডান দিক থেকে আসছি। ত্র মানে কি? ত্রিপুরা, বুঝতে পেরেছো? ত্রিপুরা। গা মানে কি? গামছা, গুজরাট। দেখো অর্ডারে হয়তো আসবে না, আমি নিজেও বানাইনি, এটা আমি গুগল থেকে পেয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি, আমার নিজের এটা না। ম মানে মধ্যপ্রদেশ, বুঝতে পেরেছো? অর্ডারে দেবে না, তুমি স্টেটগুলোর নাম মনে পড়লে রাখলেই হবে। মধ্যপ্রদেশ। তারপরে ছা মানে ছত্তিশগড়, প মানে পশ্চিমবঙ্গ। তারপরে র মানে রাজস্থান। ছাড়লো থাকে, ছাড়লো মানে কি তোমার? ছাড়লো থেকে পড়বেন মানে, অর্থাৎ ছাড়লো পড়লো, এইভাবে মনে রাখবে। ছাড়লো পড়লো মানে কি তোমার? ঝাড়খণ্ড। ছাড়লো থেকে পড়লো ঝাড়খণ্ড, বুঝতে পারো? ছাড়লো থেকে পড়লো ঝাড়খণ্ড, ছাড়লো থেকে পড়লো ঝাড়খণ্ড, ছাড়লো থেকে পড়লো ঝাড়খণ্ড, থেকে পড়লো, ছাড়লো থেকে পড়বেন ঝাড়খণ্ড, বা পড়লো ঝাড়খণ্ড, যাই বলো না কেন, পড়বেন ঝাড়খণ্ড। বলো। ঝাড়খণ্ড কিছুদিন আগে আমি গেছিলাম ধানবাদে, ঝাড়খণ্ডে। বলো তো, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে কোন নদী ভাগ করছে? বলো, কে বলতে পারবে? তাকে আমি এখন একটা বিরিয়ানি খাওয়ার টাকা দেবো, বলো 1-2 মিনিটের মধ্যে যে বলতে পারবে, আমি সত্যি বলছি, ফোনপে করে দেবো 100 টাকা, বলো কে বলতে পারবে? ঝাড়খণ্ড 2 মিনিটও না, গুগল করে নেবে সবগুলো আবার। 1 মিনিট বলো, আর না পারলে কিন্তু আমাকে খাওয়াতে হবে, বলো। না, আমার ফোনপে দিচ্ছি, 100 টাকা পাঠিয়ে দেবে। পুরো বর্ডারটা ওই মাইথনের পাশ থেকে দেখা যায়, মাইথন ইয়েতে। আরে বরাকার, বুঝতে পেরেছ? বরাকর। এই আমাকে 100 টাকা পাঠিয়ে দেবে, বুঝলে? না পাঠানো লাগবে না, চলো। তাহলে কি এই ঝাড়খণ্ড, ঝাড়লো থেকে পড়লো ঝাড়খণ্ড। তুমি এইসব না, শুধু কল্পনা করবো আমাদের পশ্চিমবঙ্গের পাশে কোন স্টেটগুলো পরপর সোজা আছে, ওইগুলোই। তাহলে কি কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, মিত্র এ মিজোরাম, এ ত্রিপুরা, গা গুজরাট, ম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, প পশ্চিমবঙ্গ, র রাজস্থান, ছাড়লো থেকে পড়বে ঝাড়খণ্ড, বুঝলে? বলো, ক্লিয়ার হলো? দেখো ভারতের মাঝখান দিয়ে কে গেছে তোমার? আমাদের এই কর্কট মিত্র, মানে কর্কট ক্রান্তি রেখা। তার জন্য কি হয়, ভারতের জলবায়ু সবসময় উষ্ণ প্রকৃতির, কারণ কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য তির্যকভাবে তার রেখা বিকিরণ করে, বুঝতে পেরেছো? তাই কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর যার জন্য ভারতের জলে উষ্ণ ও ক্রান্তীয় প্রকৃতির। বলো, ক্লিয়ার হলো?
তাহলে চলো, এই যে টপিক অফ ক্যান্সার, নিচে যদি 23.5 ডিগ্রি দক্ষিণ আসে তাহলে সেটা মকর ক্রান্তি, টপিক অফ ক্যাপ্রিকন, বুঝতে পেরেছো? উপরে ইমমন্ডল এইসব একটু মানগুলো দেখে নেবে, ভালো লাগবে দেখতে। চলো ছবি দিয়ে দিয়েছি, এই দেখে এখানেও সুন্দর করে দেওয়া আছে। চলো, আর এই যে এই তো কর্কট মিত্র এখানেই লেখা ছিল রে ভাই, এই দেখো যেটা লিখলাম এটা আমি গুগল থেকে পেয়েছি, মানায়নি, বুঝলে? চলো চলো, এবার হলো ভারতের বিস্তার। আমাদের ভারত কত দূর অবধি বিস্তার হয়েছে? চলো তাহলে ভারতের আমরা যদি অবস্থানটা দেখি, কি ভারতের দক্ষিণ কোথায়? এই যে এটা হলো মূল স্থলভাগ। আর যদি শুধু দক্ষিণ প্রান্ত তাহলে কিন্তু তোমার ইন্দিরা পয়েন্ট, যেটা 6 ডিগ্রি একটা সামথিং মান আসে জন্য, ওটা আমি বলে দিচ্ছি একটু পরে। 6 ডিগ্রি 45 মিনিট ইন্দিরা পয়েন্ট, 6 ডিগ্রি 45 মিনিট, বুঝলে? এইখানটাতে আছে, নিচে আছে, এই যে ওইটা, এই দেখো 6 ডিগ্রি 45 মিনিট, দেখতে পাচ্ছ? একদম নিচে, এইটা ইন্দিরা পয়েন্ট। তাহলে আমি জুম করে দেখাচ্ছি, মনে রাখবে একটা প্রশ্নের পরীক্ষা আসে, কোনো একটা পরীক্ষায় আমি দেখেছিলাম এটা, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এইটা? বলো, যদি স্থলভাগ না বলে তাহলে ইন্দিরা পয়েন্ট, আর যদি মূল স্থলভাগ লিখে দেই তাহলে কি আসবে তোমার? কাশ্মীর সে কন্যাকুমারিকা, কেমন? 8 ডিগ্রি 4 মিনিট। আর যদি ভারতের উত্তর প্রান্ত বলে সেটা হলো তোমার কি? ইন্দিরা পয়েন্ট, কাশ্মীরের 37 ডিগ্রি 6 মিনিট। ভারতের পূর্ব প্রান্ত 68 ডিগ্রি 7 মিনিট, যেটা হলো গুজরাটের কচ্ছ বা কচ্ছ রিজিয়ান। আর পশ্চিম প্রান্ত কচ্ছ রিজিয়ান, যেটা 68 ডিগ্রি 7 মিনিট। আর পূর্ব প্রান্ত অরুণাচল প্রদেশের কিবিতু 97 ডিগ্রি 25 মিনিট। বলো ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে লিখেই দিই, চলো না হয় একটু লিখেই দিই। চলো, ভারতের বিস্তার লেখার আগে, বিস্তারের মধ্যে লিখবো না কি এর মধ্যে লিখবো? আচ্ছা, বিস্তারের মধ্যে না, এখানেই লিখে দিই। চলো দাঁড়াও, এখানেই লিখে দিচ্ছি। চলো এখানেই লিখে দিচ্ছি, ওয়েট করো। না, ওখানে বিস্তার বোঝাবো, তোমাদের যখন পড়বে তখন একটা নোট আকারে যত থাকে, বুঝলে? পড়তে যখন আর সমস্যা না হয়, কেমন? একে আমার টাকা দিয়ে কিনতে হচ্ছে বেশ। আচ্ছা, তাহলে ভারতের ম্যাপ, ওখানে নিচে ম্যাপ পাবে, এখানে পড়বে, নিচে ম্যাপ দেখতে পাবে, এই যে ম্যাপ। চলো, তাহলে কি ভারতের উত্তরতম স্থান কি হবে তোমার? ভারতের উত্তরতম, হ্যাঁ চলো, ভারতের উত্তরতম স্থান কোনটা বলো? আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। উত্তরতম স্থান বলো, আমার সাথে সাথে বলবে সবাই। উত্তরতম কাশ্মীরের ইন্দিরা কল, কাশ্মীরের ইন্দিরা কল, কাশ্মীরের ইন্দিরা কল, তাই তো? আচ্ছা, এর মান কত বলো তো? তোমার কত? 37 ডিগ্রি কত 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 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট। মুখস্থ হয়ে যাবে, এখানেই মুখস্থ হয়ে যাবে। জিকের জন্য আবার টাইম দেবে নাকি? বাড়ি অঙ্ক, রিজনিং এইসব করবে, সায়েন্স ফাইন্স পড়বে। আর দক্ষিণতম স্থান যদি বলে তোমার হচ্ছে মূল ভূখণ্ড না, শুধু দক্ষিণতম স্থান, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, বা এর আর একটা নামও আছে পিগমেলিয়ান পয়েন্ট, যার মান কত? 6 ডিগ্রি 45 মিনিট, তাই তো? তাহলে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত বলছি, দক্ষিণতম স্থান কি হলো তোমার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, বুঝতে পেরেছো? বা এর আরেকটা নাম কি হলো? পয়েন্টটা লিখছে, দেখেছো? আমার আবার বর্ণ পরিচয় পড়তে হবে। পয়েন্ট, এর নাম কি তোমার? বা পিগমেলিয়ান পয়েন্ট, বা পিগমেলিয়ান পয়েন্ট। এর মান কি তোমার? কত 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 বলো বলো? 6 ডিগ্রি কত 45 মিনিট। ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এইবার ভারতের যদি বলা হয় দক্ষিণতম বিন্দু সমগ্র ভারতীয় সীমানায়, না
না, যদি বলা হয় তোমার মূল ভূখণ্ডে বা স্থলভাগ, ধরো দক্ষিণতম স্থান, দক্ষিণতম স্থান, দক্ষিণতম স্থান, দক্ষিণতম স্থান দিয়ে লিখে দেওয়া হলো কি হলো তোমার মূল ভূখণ্ড, মূল ভূখণ্ড বা স্থল সীমানা, বা স্থল সীমানা, স্থল সীমানায়, তাহলে কি হবে স্থল সীমানায়, স্থল সীমানায় কাশ্মীর সে কন্যাকুমারী। গানটা মনে রাখবে, গানটা অনেক সময় গানও শুনতে হবে আমাদের, দেখলে তো গান কেমন কাজে লেগে যায়। কি হবে তোমার কন্যাকুমারিকা, চেন্নাই এক্সপ্রেস, বুঝতে পেরেছো? কাশ্মীর সে কন্যাকুমারিকা, এটা কি তোমার, এটা হলো মান কত, মান কত বলো বলো বলো, 8 ডিগ্রি কত, 8 ডিগ্রি কত 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 44 মিনিট, ঠিক আছে, 1 মিনিট সমস্যা হয় না, 8 ডিগ্রি 44 মিনিট। এবার আমরা দক্ষিণতম আর উত্তরতম পড়ে নিলাম। এবার ভারতের পশ্চিমতম কোথায়? আমাদের প্রধানমন্ত্রী যেখানকার 3 বারের মুখ্যমন্ত্রী ছিল, নরেন্দ্র মোদী তো গুজরাটের 3 বারের মুখ্যমন্ত্রী ছিল, ওই কচ্ছের তো জায়গা যদি জেলা বলে তাহলে কোনটা হবে বলো তো? গোহার মটর, বুঝতে পেরেছো? কচ্ছের তো জানো, আমি গোহার মটরটা লিখেছি, জেলার নাম গোহার মটর, বুঝতে পেরেছো? না না ভুল বলেছি, কচ্ছ হলো জেলা, সরি মাফ করবে, কচ্ছ হলো জেলা, ওই মেন যে জায়গাটা ওইটা হলো গোহার মটর, বুঝতে পেরেছো? আমি উল্টো বলে ফেলেছিলাম, সরি। তাহলে ভারতের পশ্চিমতম স্থান হলো গুজরাটের গোহার মটর, বুঝতে পেরেছো? আর পূর্বতম অরুণাচল প্রদেশের কিভিতু। তাহলে ভারতের পশ্চিমতম স্থান কোনটা তোমার? ভারতের পশ্চিমতম স্থান, পশ্চিমতম স্থান, তম স্থান, ভারতের পশ্চিমতম স্থান কোনটা তোমার? গুজরাটের গুহার মটর, গুজরাটের গুহার, গুজরাটের গুহার মটর, বুঝতে পেরেছো? গুহার মটর, মোটর। আচ্ছা এর মান কত 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 বলো বলো বলো, 68 ডিগ্রি কত, ওই 68, না না 68 ডিগ্রি 7 মিনিট, 67 কোথায়? হ্যাঁ এই তো 68 ডিগ্রি 7 মিনিট লেখা আছে, দেখো ছবি ইয়ে করছি, 7 মিনিট। আচ্ছা আমি এখানে একটা ভুল করেছি, তোমরা সে ভুলটা বলবে না, এখানে নর্থ দিতে হবে, এইগুলো নর্থ নর্থ মারতে হবে, আমি নর্থ না লিখে চলে গেছি। আচ্ছা এইটাই কি লিখবো তাহলে আমি? ওয়েস্ট, তাই তো? সরি ওয়েস্ট কেন লিখবো, আমি ইস্ট লিখবো, ভারত উত্তর গোলার্ধে না? ভুল করলে বলবে স্যার আপনি ভুল করছেন। তাহলে এইবার কোনটা লিখবো তোমার? পশ্চিম গেল, এবার হলো পশ্চিম থেকে আমরা সরে চলে পূর্বে। ভারতের পূর্বতম স্থান কোনটা? পূর্বতম স্থান কোনটা তোমার? পূর্বতম স্থান কোনটা তোমার? অরুণাচল প্রদেশের কি হবে? অরুণাচল প্রদেশের কিভিতু, বুঝতে পেরেছো? অরুণাচল প্রদেশের কিভিতু, বুঝতে পেরেছো? কিভিতু, কি ভিতুরে তুই, কি ভিতু, বুঝতে পেরেছো? এইভাবে মনে রাখবে, কি ভিতু, কি ভিতু। এর মান কত, মান কত বলো 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 বলো, 97 কত, 97 ডিগ্রি বলো, 97 ডিগ্রি 25 মিনিট, 97 ডিগ্রি কত 25 মিনিট। এবার আমি এখানে দুটোর মাথায় ডিগ্রি লিখে দিচ্ছি, ঠিক আছে? 25 মিনিট, এটাও হবে ইস্ট। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার হলো তো? এবার হলো আমরা কি লিখলাম, আমরা ম্যাপটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা পড়তে সুবিধা হবে, আমি যখন পিডিএফ করে দিয়ে দেবো। আচ্ছা ভারতের বিস্তার, বিস্তার মানে কি তুমি কতটা ছড়িয়ে নিয়ে বসেছো, তা আমাদের ভারত পৃথিবীর মধ্যে কতটা ছড়িয়েছে, যেটা সত্যি ছড়িয়েছে, মানে এমন নয় যে ভারতীয় আর সুন্দর পিছায় তোমার গুগলের এরকম না, মানে ভারতের অবস্থান মানে লংগিটিউড ল্যাটিটিউড কত হয়েছে, কতটা বিস্তার লাভ করেছে, মানে কত থেকে কত অবধি দৈর্ঘ্যপ্রস্থ যদি ভাবি এইভাবে। তা ভারতের উত্তরে ইন্দিরা কল ও দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো
3214 কিলোমিটার। আর গুজরাটের তোমার হচ্ছে কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ কিবুতু পর্যন্ত বিস্তার হলো 2933 কিলোমিটার। বলো ক্লিয়ার হলো? আটটা কেন? 7:45 ছেড়ে দিই কেমন? আমি আচ্ছা, আমি প্রতিদিন 6টা তোমার হচ্ছে 10-এ শুরু করবো। আমার 6টা অবধি ক্লাস থাকে, ইউটিউবেই দেখতে পারবে। এডুহাব আমি পড়াই, এডুহাবে সায়েন্সের আমার ইয়ে থাকে, ক্লাস করো। তারপরের থেকে তোমার হচ্ছে আমার ওই 6টা 10 থেকে ওই তোমাদের শুরু করবো, ধরো 7:45 7:50 অবধি হবে কেমন? আবার 8টা থেকে সায়েন্সের ব্যাচ আছে, যারা সায়েন্সের ব্যাচে আছে। আচ্ছা, তোমার ক্লাস ভালো লাগলো তো? আজকে তো তোমার আমার ফার্স্ট ক্লাস, ভালো লাগলো? কতটা ভালো লেগেছে? 100 কত দেবে? 0 না কত বলো? আচ্ছা, 99 দেবে তাহলে। এরকমই ক্লাস হবে আমার, সায়েন্সও এরকম হবে, আর্টসও এরকম হবে কেমন? চলো তাহলে ভারতের বিস্তারটা আমি শুরু করি কেমন? তো ভারতের উত্তরে কে আছে? ওই সে গানটা, কাশ্মীর সে কন্যাকুমারিকা। উত্তরে কে? কাশ্মীর, ইন্দিরা কল। আর দক্ষিণে কন্যাকুমারী রেখা। এতবার আশা করি নিজের নাম ভুলে যাবে, তো এটা ভুলবে না, এইভাবে পড়িয়ে দিয়েছি, তাই তো? তাহলে ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার হলো কত? 3214 কিলোমিটার, তাই তো? ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে কন্যাকুমারিকা অবধি, কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো কত তোমার? 3214 কিলোমিটার, তাই তো? আর গুজরাটের কচ্ছের রণ বা ওই গোয়ার মোটর বলতে পারো, থেকে অরুণাচল প্রদেশের কিবুতু অবধি বিস্তার হলো, তত পূর্ব পশ্চিমের বিস্তার হলো, এটা তো উত্তর দক্ষিণের, বুঝতে পেরেছো? বা প্রস্থ হলো যাই বলি না কেন, বা দৈর্ঘ্য যাই বলে না, 2933। তাহলে গুজরাটের কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব পশ্চিমের প্রস্থ হলো পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। 2933 কিলোমিটার, বলো ক্লিয়ার হলো? তাহলে এইবার তোমাকে যদি কেউ বলে উত্তর দক্ষিণের বিস্তারের চেয়ে পূর্ব পশ্চিমের বিস্তারের মধ্যে পার্থক্য কত, বা উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তারের মধ্যে পার্থক্য কত বলো তো? তোমরাও বলো, আমিও লিখতে লাগি, বিয়োগ করো, জাস্ট কিচ্ছু না, বুঝতে পেরেছো? তাহলে কি লিখবো আমরা? তোমার হচ্ছে ভারতের উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তারের চেয়ে কত তোমার? 281 মিটার বেশি। তাহলে কি ভারতের উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তারের থেকে পশ্চিমের বিস্তারের থেকে 281 কিলোমিটার বেশি। বলো ক্লিয়ার হলো?
বলো ক্লিয়ার তো? আচ্ছা ভারতের সীমানা কত তা বলো। ভারতের আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার, মনে রাখবে। তাহলে কি লিখবো? ভারতের আয়তন কত? ভারতের আয়তন কত? দেখো এইগুলো এরপর থেকে তোমাদের সব টাইপই থাকবে, এই যখন ভূপ্রকৃতি সবই পড়বো। আজকে যেহেতু প্রথম, আর এগুলো একটু মানে বেশি ভুল, স্ট্যাটিক পার্ট তো, ওই জন্য লিখে লিখে করেছে যে তোমাদের মনে থাকে, বুঝতে পেরেছো? তাহলে কি ভারতের কি হবে তোমার আয়তন কত? ভারতের আয়তন কত তোমার? আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার, বুঝতে পেরেছো? বর্গ কিলোমিটার। ভারতের স্থল সীমানা প্রায় কত? ভারতের স্থল সীমানা কত? ভারতের স্থল সীমানা কত? স্থল সীমানা কত? সীমানা প্রায় 15,200 কিলোমিটার। বলো ক্লিয়ার হলো? আর ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? 7,516, বুঝতে পেরেছো? আর যখন কোস্ট লাইন ফাইন পড়াবো তখন বলে দেবো ওখানে, বুঝতে পেরেছো? কোস্ট লাইন ফাইন পড়াবো তখন বলে দেবো ওখানে। আর ভারতের উপকূলের দৈর্ঘ্য কত তোমার? ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? ভারতের উপকূলের দৈর্ঘ্য, বুঝতে পেরেছো? উপকূলের দৈর্ঘ্য কত? কত বললাম? 7,500। আচ্ছা তুমি লিভ করবে আর কোথায়? ঠিক আছে, আমি আর একটু পরে ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে রেকর্ডিং দেখে নেবে, কেমন? এরপর থেকে রেকর্ডিং দেখে নেবে। অনলাইন ক্লাসে এইটাই সুবিধা, তোমার সমস্ত 2 বছর রেকর্ডিং থাকবে। আচ্ছা ভারতের স্টেট কয়টি? ভারতের রাজ্য কয়টি? বলো বলো, ভারতের রাজ্য কয়টি? ভারতের স্যার ফ্রাইডে, দাঁড়াও ফ্রাইডে কি লিখেছে বুঝতে পারছি না, দাঁড়াও স্যার ফ্রাইডে আমার থাকে, ওকে স্যার আজ আর ফ্রাইডে, আচ্ছা দুদিনেও দেখবে আর কি করা যাবে। ভারতের 28টা রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের 28টা রাজ্য, 28টি রাজ্য, বুঝতে পেরেছো? 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং 8টি কেন্দ্র শাসিত অঞ্চল, শাসিত অঞ্চল। বলো ক্লিয়ার কিনা? বলো 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 বলো। কালকে আমার ছুটি, বুঝলে দেবশিদা? কালকে আমার ছুটি, বুঝতে পেরেছো? ক্লাস লাগবে না। বলো ক্লাস ক্লিয়ার তো এ অবধি? দাঁড়াও তাহলে চলো পরেরটা দেখি। আচ্ছা ভারতের তোমার 9টি রাজ্য উপকূলবর্তী, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো,